হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনফো এডুকেশন। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের পদার্থের প্রকৃতির গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নোত্তর আলোচনা। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই তোমরা দেখতে থাকো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তোমাদের স্ক্রিনে প্রথম প্রশ্ন বলা আছে, পচা ডিমের মতো গন্ধযুক্ত গ্যাসটি হলো CO2, SO2, H2S, NO2। তো এটার সঠিক উত্তর তোমরা বলো কী হবে। তো পচা ডিমের মতো গন্ধযুক্ত গ্যাসটি যেটা আমরা সবাই জানি সেটা হচ্ছে H2S, অর্থাৎ হাইড্রোজেন সালফাইড, রাইট? অর্থাৎ এর সঠিক উত্তর কোনটা হবে? অপশান সি। পরবর্তী প্রশ্ন, প্রদত্ত কোনটি তাপের সুপরিবাহী এবং কিন্তু তড়িতের কুপরিবাহী, অর্থাৎ মানে পদার্থটি তাপ কিন্তু সহজে বহন করতে পারে কিন্তু তড়িৎকে তার মধ্যে দিয়ে নিয়ে যেতে পারে না, সেটাকে আমরা কুপরিবাহী পদার্থ বলি। আর সুপরিবাহী মানে হচ্ছে যেটা খুব সহজে কোনো কিছুকে পরিবহন করতে পারে। তো অপশানে কী আছে? হিরে, গ্রাফাইট, তুলা, কাঠ। তো কাঠ আমরা জানি যেটা তাপ বা তড়িৎ কোনোটিকে বহন করতে পারে না, সেম ক্ষেত্রে হচ্ছে তুলা। এবার দুটো অপশান পড়ে রইলো, একটা হচ্ছে গ্রাফাইট আর একটা হচ্ছে হিরে। তো যদি বলি গ্রাফাইট, তো গ্রাফাইট হচ্ছে তাপেরও যেমন সুপরিবাহী তেমন তড়িৎকেও পরিবহন করতে পারে এবং তার সাথে গ্রাফাইট হচ্ছে একটি অধাতু। অর্থাৎ এখানে যদি অপশানে বলতো যে তাপের সুপরিবাহী তার সাথে তড়িতের সুপরিবাহী, তাহলে অপশান বি গ্রাফাইটটা ঠিক হতো। কিন্তু এখানে বলেছে তাপের সুপরিবাহী কিন্তু তড়িতের কুপরিবাহী, তাই সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে হিরে, অপশান এরটা। 3 নম্বর প্রশ্ন, কোনটিকে উত্তপ্ত করলে কালো হয়? অপশানে দেওয়া আছে কিউপ্রিক নাইট্রেট, অ্যামোনিয়াম, সালফার, অক্সিজেন। তো এটার সঠিক উত্তর কী হবে? এটার সঠিক উত্তর হবে কিউপ্রিক নাইট্রেট। যদি বলে এর সংকেত কী, তো কিউপ্রিক নাইট্রেটের সংকেত হচ্ছে CuNO3, বাইরে হচ্ছে 2। এটা হচ্ছে কিউপ্রিক নাইট্রেটের সংকেত। 4 নম্বর প্রশ্ন, নাইট্রোজেন ডাইঅক্সাইডের বর্ণ। অপশানে দেওয়া আছে গাঢ় নীল, বাদামি, লাল, সবুজ। তো নাইট্রোজেন ডাইঅক্সাইডের গ্যাসের বর্ণ হচ্ছে বাদামি। নাইট্রোজেন ডাইঅক্সাইডের যদি সংকেত বলে কী হবে? নাইট্রোজেন বলেছে তার সাথে ডাইঅক্সাইড অর্থাৎ Na2। পরবর্তী প্রশ্ন, জিঙ্কের গলনাঙ্ক। 420 ডিগ্রি সেলসিয়াস, 801 ডিগ্রি সেলসিয়াস, 962 ডিগ্রি সেলসিয়াস, 659 ডিগ্রি সেলসিয়াস। তো এটার সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশান এ 420 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা মনে রেখে দেবে। তারপরে 6 নম্বর প্রশ্ন, একটি উভধর্মী অক্সাইডের সংকেত। অপশানে দেওয়া আছে CO মানে হচ্ছে কার্বন মনোক্সাইড, তারপরে আছে MgO মানে ম্যাগনেসিয়াম অক্সাইড, তারপরে আছে N2O। এইটা মনে রাখবে, এটা হচ্ছে N2O। আর এর আগে যেটা দেখলাম সেটা হচ্ছে NO2 অর্থাৎ নাইট্রোজেন ডাইঅক্সাইড, আর এটা হচ্ছে নাইট্রাস অক্সাইড। তারপরে ডিএরটা আছে ZnO অর্থাৎ জিঙ্ক অক্সাইড। তো এখানে উভধর্মী অক্সাইড জানতে চেয়েছে, তো উভধর্মী অক্সাইড হচ্ছে জিঙ্ক অক্সাইড, অপশান ডি এরটা। পরবর্তী প্রশ্ন, যে অক্সাইডটি উভধর্মী, এখানে অপশান দেওয়া আছে CaO অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড, Al2O3 মানে অ্যালুমিনিয়াম অক্সাইড, CO মানে কার্বন মনোক্সাইড, SO2 মানে হচ্ছে সালফার ডাইঅক্সাইড। তো এইখানে ক্ষেত্রে যে উত্তরটা হবে সেটা হচ্ছে অপশান বি Al2O3। 7 নম্বর প্রশ্ন বলেছে জলের সহিত বিক্রিয়ায় তাপ উৎপন্ন করে। অপশানের মধ্যে আছে চিনি, তুতে, চুন, নুন। তো আমরা সবাই জানি জলের সাথে চিনি পাইল করলে যেটা আমরা শরবত পাই সেখানে নিশ্চয়ই কোনো রকমের তাপ উৎপন্ন হয় না, তাই চিনি হবে না। তারপর হচ্ছে নুন, সেম জিনিস, কোনো তাপ উৎপন্ন হয় না, তুতে হবে না। তো পড়ে রইল কি অপশান সি এরটা অর্থাৎ চুন। চুনকে জলের সাথে উত্তপ্ত করলে সেখান থেকে ফোঁটা 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 বুদবুদ বেরোতে থাকে, যেটা অ্যাকচুয়ালি তাপেরই ফল দেখতে পায়। আচ্ছা, চুনের সংকেত কি? চুনের সংকেত হচ্ছে CaO, ক্যালসিয়াম অক্সাইড। ঠিক আছে। 9 নম্বর প্রশ্ন বলেছে উত্তপ্ত করলে কালো হয়ে যায়। কোন জিনিসটিকে উত্তপ্ত করলে কালো হয়ে যায়? নুন, পারদ, চিনি, নিশাদল।
তো আমি হিন্ট দিয়ে বলতে পারি যে জিনিসটা হচ্ছে স্বাদেতে হচ্ছে মিষ্টি। তো এখানে মিষ্টি কোনটা আছে? নুন, মিষ্টি নয়। পারদকে তো কেউ স্বাদ নিতেই পারবে না, তার আগেই সে মারা যাবে। নিশাদল, এটাও হবে না। তো পরে রইল কি? অপশান সি এরটা, অর্থাৎ চিনিকে উত্তপ্ত করলেই সেটা আস্তে আস্তে বাদামি বর্ণ থেকে হারিয়ে সেটি কালোতে পরিণত হতে শুরু করে। ঠিক আছে? 10 নম্বর প্রশ্ন, নিচের পদার্থগুলির মধ্যে কাঠিন্য সবচেয়ে বেশি। কাঠিন্য মানে যেটা হচ্ছে সব থেকে বেশি কঠিন, মানে সলিড ম্যাটেরিয়াল। অ্যালুমিনিয়াম, সীসা, লোহা, সোডিয়াম। আচ্ছা, এগুলোর সংকেত বলতে পারবে? অ্যালুমিনিয়ামের সংকেত কি? এল, রাইট। সীসা কোন জিনিসটাকে বলে? সীসা বলে হচ্ছে, এর ভালো আর একটা নাম আছে, সেটা হচ্ছে লেড। আর এটার সংকেত যেটা, পিবি। ঠিক আছে? লোহা কোন জিনিসটাকে বলে? লোহার আর একটা নাম আছে, বলতে পারবে কেউ? সেটাকে আয়রন বলে। আর আয়রনের সংকেত এফি। ঠিক আছে? আর একটা যে সোডিয়ামের সংকেত এন এ। কিন্তু এখানে বলেছে, জানতে চেয়েছে আমাদের প্রশ্নটায় যে কাঠিন্য সবচেয়ে বেশি, রাইট? তো কাঠিন্য বেশি হচ্ছে আমরা জানি লোহা। এরপরে 11 নম্বর প্রশ্ন, বলেছে লঘু অ্যাসিডের সাথে, লঘু অ্যাসিড মানে ধরো লঘু অ্যাসিড কী হবে? লঘু অ্যাসিড আছে যেমন H2SO4, এটা ঘনও আছে, আর একটা হচ্ছে লঘু অ্যাসিড। ঠিক আছে? তো একটা লঘু অ্যাসিডের যার নাম জানতে চাইলে H2SO4, যেটাকে আমরা বলে থাকি হাইড্রোজেন সালফাইড। H2SO4 মানে সালফিউরিক অ্যাসিড। তো এর সাথে বলেছে ম্যাগনেসিয়ামের বিক্রিয়া। তো আমরা যদি বিক্রিয়াটা লিখি, ধরো H2SO4 তার সাথে ম্যাগনেসিয়াম। তো এই ম্যাগনেসিয়াম কার সাথে বিক্রিয়া করবে? SO4 এর সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম সালফেট উৎপন্ন করবে এবং তার সাথে রিলিজ কী করে দেবে? H2, অর্থাৎ হাইড্রোজেন গ্যাস। তো এটার সঠিক উত্তর কী হবে? অপশান এরটা, হাইড্রোজেন। তারপরে 12টা বলেছে যে স্টেনলেস স্টিলের একটি উপাদান অ্যালুমিনিয়াম, ক্রোমিয়াম, জিঙ্ক, সীসা। আচ্ছা, অ্যালুমিনিয়ামের সংকেত তো বললাম ক্রোমিয়ামের সংকেত কি? ক্রোমিয়ামের সংকেত হচ্ছে Cr। আর এটার পারমাণবিক সংখ্যা বলতে পারবে কেউ? এটা পারমাণবিক সংখ্যা হচ্ছে 24। ঠিক আছে? আচ্ছা, অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 13। জিঙ্কের কেউ বলতে পারবে? জিঙ্কের হচ্ছে 30। এগুলো পারমাণবিক সংখ্যা। আর সীসা একটু আগেই বললাম, এর সংকেত যেটা হয় সেটা হচ্ছে পিবি। কিন্তু এখানে জানতে চাইছে যে স্টেনলেস স্টিলের একটি উপাদান। তো স্টেনলেস স্টিলের উপাদান যেটা হবে সেটা হচ্ছে অপশান বি, ক্রোমিয়াম। ঠিক আছে? যার সংকেত কি বললাম? সি আর, পারমাণবিক সংখ্যা 24। পরে 13 নম্বর প্রশ্ন, বলেছে রক্ততঞ্চনে অংশগ্রহণকারী উপাদানকে সক্রিয় করায় ভূমিকা আছে যার। মানে আমাদের শরীরে আমরা জানি অনেক রকমের খনিজ মৌল আছে, তার মধ্যে একটা খনিজ মৌলের নাম জানতে চেয়েছে, যেটা বলেছে রক্ততঞ্চনে অংশগ্রহণকারী। আচ্ছা, কোন ভিটামিন আমাদের রক্ততঞ্চনে সাহায্য করে? সেই ভিটামিনের নামটা কি? ভিটামিনটা হচ্ছে ভিটামিন কে, যেটা আমাদের রক্ততঞ্চনে সাহায্য করে। তো এখানে বলেছে রক্ততন্ত্রে অংশগ্রহণকারী উপাদান যেটা সক্রিয় করায় আমাদের আছে, সেটা হচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়ামের সংকেত কি? ক্যালসিয়ামের সংকেত হচ্ছে Ca, যার পারমাণবিক সংখ্যা কত? 20। কার্বনের তো জানি, কার্বনের সংকেত কি? কার্বনের সংকেত হচ্ছে C, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে কত? 6। তারপরে পটাশিয়ামের চিহ্ন কি? কে, এর পারমাণবিক সংখ্যা বলতে পারবে? 11। তারপরেরটা আছে ফসফরাস কত? ফসফরাস সংকেত যেটা আছে সেটা পি এর হচ্ছে 16। তো এখানে সঠিক উত্তর কোনটা হলো? ক্যালসিয়াম, রাইট। তারপরে 14 নম্বর প্রশ্ন, বলেছে স্কিন অ্যালার্জি সৃষ্টি হয় যে মৌলটির মানবদেহে অতিরিক্ত উপস্থিতির জন্য। মানে আমাদের শরীরে কোন মৌলটির উপাদান যদি সব থেকে বেশি হয়ে যায় তাহলে তার জন্য আমাদের স্কিন অ্যালার্জি সৃষ্টি হয়। তাহলে সেটার যেটা আছে সেটা উত্তরটা কী হবে? লোহা বলেছে, অ্যালুমিনিয়াম বলেছে, নিকেল বলেছে, সীসা বলেছে। তো এটার সঠিক উত্তর যেটা হচ্ছে সেটা হচ্ছে নিকেল। আমাদের শরীরে যদি নিকেলের মাত্রা বেশি হয়ে যায় তাহলে আমাদের সেটা অ্যালার্জি সৃষ্টি করে। 16 নম্বর প্রশ্ন, বলেছে তড়িতাধান পরিমাপের একক কী? তড়িতাধান ভোল্ট, ডাইন, কুলম্ব, অ্যাম্পিয়ার। তো আমরা অ্যাম্পিয়ার জানি, অ্যাম্পিয়ার দিয়ে কী মাপা হয়? ইলেকট্রিসিটি, রাইট? মানে কারেন্টকে আমরা পরিমাপ করি। ভোল্ট দিয়ে আমরা ভোল্টেজ মাপি, কিন্তু আমাকে জানতে চাইছে এখানে, আচ্ছা ডাইন কিসের একক বলতে পারবে? ডাইন হচ্ছে বলের একক, তাই তো?
কিন্তু আমাদের এখানে জানতে যে তড়িৎ আধান পরিমাপের একক যেটা পড়ে রইলো সেটা হচ্ছে কুলম্ব। আচ্ছা, কুলম্বটা কি একক তড়িৎ আধানের? এসআই একক। কিন্তু এর একটা সিজিএস একক আছে। সিজিএস একক কি বলতে পারবে? সিজিএস একক কি? এর যে সিজিএস যে এককটা আছে সেটাকে কি বলা হয়? এর সিজিএস। এর পরবর্তী প্রশ্ন যেটা বলেছে ঠিক বা ভুল নির্বাচন করো। প্রথম প্রশ্ন বলা আছে জিঙ্ক ও লোহা উভয় লঘু সালফিউরিক অ্যাসিড দ্রবণ থেকে হাইড্রোজেন গ্যাসকে মুক্ত করে, তো এটা সত্য হবে, ট্রু। 2 নম্বর প্রশ্ন, হাইড্রোজেন সালফাইড গ্যাসটি পচা ডিমের মতো গন্ধযুক্ত, তো হাইড্রোজেন সালফাইডের সংকেত বললে কি হবে? H2S। আর এটার পচা ডিমের মতো গন্ধযুক্তই হয়, এটাও সত্য হবে, মানে এখানে দুটোই সত্য। পরবর্তী বলেছে যে অ্যামোনিয়া গ্যাসের গন্ধ পচা ডিমের মতো, এটা মিথ্যা হবে। তো এর গন্ধ কেমন? ঝাঁঝালো প্রকৃতির। এর গন্ধ যেটা আছে সেটা হচ্ছে ঝাঁঝালো, ঠিক আছে। তারপরটা বলেছে সোনার যে ধর্মের জন্য সোনার খুব সরু তার তৈরি করা যায় সেটি হলো তড়িৎ পরিবাহিতা, এটাও মিথ্যা হবে। তো সোনার কোন ধর্মের জন্য, যেটা ম্যালিয়েবিলিটি ইংরেজিতে বলা হয়, বাংলাতে বললে হবে নমনীয়তা। ওকে, কি বললাম? নমনীয়তা। তাহলে অ্যামোনিয়া গ্যাসের মানে গন্ধ কেমন বললাম? ঝাঁঝালো প্রকৃতির। আর সোনার কোন ধর্মের জন্য? সেটা হচ্ছে নমনীয়তা। এরপরে আচ্ছা, তোমাদের অষ্টম শ্রেণীর যদি কোনো প্রকারের নোটসের দরকার হয়, যেমন ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, অঙ্ক, বাংলা, ইংরেজি, প্রত্যেকটা বিষয়ে তোমাদের যদি অধ্যায়ভিত্তিক নোটসের দরকার হয়, তোমরা এই হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের মেসেজ করতে পারো। এছাড়া আমরা নতুন একটা ব্যাচ লঞ্চ করেছি যেটা হচ্ছে ভিশন ব্যাচ। এই ব্যাচেতে কী কী পাবে তোমরা? নোটস পাবে, কোয়েশ্চেন পেপার পাবে, প্রতিটা পর্যায়ক্রমিক মূল্যায়নের মানে কিছুদিন আগে তোমরা কোয়েশ্চেন পেপার উইথ অ্যান্সার পেয়ে যাবে, যেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি থাকে। এছাড়া তোমরা পাবে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট। তো এগুলো তোমরা একটা ব্যাচের মধ্যে সব কিছু পেয়ে যাবে। বলে রাখি যে এখানে কোনো রকমের ভিডিও থাকবে না, শুধুমাত্র এগুলো তোমরা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে, নিজেদের নোটস, কোয়েশ্চেন পেপার, মক টেস্ট। তো এই সম্বন্ধে তোমাদের যদি জানতে হয় তোমরা হোয়াটসঅ্যাপ করে ডিটেলস জেনে নিতে পারো। ওকে, পরবর্তী প্রশ্ন, শূন্যস্থান পূরণ করতে বলেছে। তো সাধারণ উষ্ণতায় ব্রোমিন কী অবস্থায় থাকে? তো সাধারণ উষ্ণতায় ব্রোমিন এমনিতে তরল অবস্থায় থাকে, ঠিক আছে। পারদের স্ফুটনাঙ্ক কত? এটা ডাইরেক্ট মনে রেখে দেবে। পারদের স্ফুটনাঙ্ক হচ্ছে 357°C। ওকে, 3 নম্বর বলেছে তাপের সুপরিবাহী তড়িতের কুপরিবাহী। প্রথমেই দেখলাম উদাহরণ কী ছিল? হিরে, যেটা হচ্ছে তাপের সুপরিবাহী কিন্তু তড়িতের কুপরিবাহী। কিন্তু নিচের প্রশ্নতে জানতে চেয়েছে যে একটি অধাতু যেটা তাপ ও তড়িতের সুপরিবাহী, মানে দুটি সহজে পরিবহন করতে পারে। আমি প্রথমেই বলে দিয়েছিলাম সেটা কী ছিল? গ্রাফাইট। গ্রাফাইট যেটা একটা অধাতু কিন্তু সেটা তাপ বা তড়িৎ দুটোকেই পরিবহন করতে পারে, ঠিক আছে। এরপরে একটি বা দুটি বাক্যে উত্তর দাও। একটি ধাতুর নাম বা চিহ্ন লেখো যেটি H2S বা দ্রবণ থেকে হাইড্রোজেন গ্যাস মুক্ত করতে পারে না। এটা সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে কপার। কি বললাম? কপার। কপারের সংকেত Cu। এর পারমাণবিক সংখ্যা বলতে পারবে কেউ? এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 29, ঠিক আছে। ওকে, নেক্সট প্রশ্ন, নাইট্রোজেন ডাইঅক্সাইড অর্থাৎ নাইট্রোজেন ডাই অক্সাইড এটার বর্ণ কেমন? তো এটার যে বর্ণ হয় সেটা হচ্ছে কালো, এটার বর্ণ হচ্ছে কালো। এরপরে একটি বা দুটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন বলে যে আর্সেনিককে ধাতুকল্প বলা হয় কেন? তো ধাতুকল্প কাকে বলা হয়? ধাতুকল্প মানে হচ্ছে যার মধ্যে ধাতব এবং অধাতব অর্থাৎ ধাতু এবং অধাতু দুটো বৈশিষ্ট্য বর্তমান, সেই জন্যে মানে যার মধ্যে থাকে সেটাকে ধাতুকল্প বলা হয়। তো আর্সেনিককে বলা হয়, তার মানে আর্সেনিকের মধ্যে নিশ্চয়ই দুটো প্রপার্টি আছে, সেই জন্যই বলা হবে। 4 নম্বর, সাধারণ অবস্থায় ব্রোমিনের বর্ণ কী? তো লালচে বাদামি বর্ণের। ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাসটির নাম কি? তো ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাসটির নাম হচ্ছে অ্যামোনিয়া। ওকে, 5 নম্বর প্রশ্ন বলেছে সোডিয়াম ক্লোরাইড সাধারণ অবস্থায় তড়িতের সুপরিবাহী কিন্তু জলে দ্রবীত অবস্থায় তড়িতের সুপরিবাহী। এটা আই থিঙ্ক ভুল দেওয়া আছে কিছু। সোডিয়াম ক্লোরাইড সাধারণ অবস্থায় তড়িতের সুপরিবাহী নয়। হ্যাঁ, ঠিকই আছে, ঠিক।
ওকে, তো বলা আছে প্রশ্নটা যে সোডিয়াম সাধারণ অবস্থায় তড়িতের সুপরিবাহী নয়, অর্থাৎ তড়িৎ পরিবহন করে না, কিন্তু জলে যখনই দ্রবীভূত করা হয় তখন সুপরিবাহী করে। কারণ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড যদি দেখি আমরা, তো সোডিয়াম ক্লোরাইডের সংকেত যেটা হচ্ছে NaCl। সোডিয়াম ক্লোরাইড বলতে কি আমরা যেটা খাবারের লবণকে বুঝি, তো এটা হচ্ছে জলেতে দুটো আয়নে বিয়োজিত হয়ে যায়, একটা Na+ এবং Cl-। আর এই বিয়োজিত হওয়ার জন্য একটা পজিটিভ মানে একটা ধনাত্মক এবং একটা ঋণাত্মক আধানের মতো কাজ করে। এই দুটোর জন্যই হচ্ছে সাধারণ অবস্থায় পরিবহন করে না, কিন্তু জলে দ্রবীভূত অবস্থায় তড়িতের সুপরিবাহী। এইটা এখানে ভালো করে লেখা আছে। এরপরে নেক্সট, পদার্থের ধর্ম কাকে বলে? পদার্থের ধর্ম মানে কি, আর পদার্থের ধর্ম কয় প্রকার? তো ধর্ম মানে বা ক্যারেক্টারিস্টিক যেটাকে বলা হয়, যে বৈশিষ্ট্যের জন্য আমরা কোনো বস্তুকে একটা বস্তু থেকে আলাদা করতে পারি। যেমন আমাদের মানুষের মধ্যে আমরা প্রত্যেকে আলাদা আলাদা রকম দেখতে, তো আমরা সহজেই আমরা নিজেদের মধ্যে পার্থক্য করতে পারি। যেমন মৌলগুলোরও কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকে, যে বৈশিষ্ট্যের জন্য আমরা মৌলগুলোকে আলাদা করতে পারি। ঠিক আছে, তো এই বৈশিষ্ট্যগুলোকেই বলা হয় পদার্থের ধর্ম। আর পদার্থের ধর্ম কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে ভৌত ধর্ম আর একটা রাসায়নিক ধর্ম। এই দুটো ধর্ম একটু বলে দিই। ভৌত ধর্ম মানে হচ্ছে যে ক্যারেক্টারিস্টিক্সগুলো আমরা বাইরে থেকে দেখতে পাই। যেমন একটা মানুষের প্রত্যেকের একটা নির্দিষ্ট গঠন আছে, নির্দিষ্ট মুখ আছে, নির্দিষ্ট হাত আছে, নির্দিষ্ট পা আছে, রাইট? তো এই বৈশিষ্ট্যগুলোর মধ্যেই মুখের গঠনের ভিত্তিতে আমরা সেগুলোকে বাইরে থেকে পর্যবেক্ষণ করছি। তো রাসায়নিক ধর্ম মানে কোনগুলো? যেগুলো আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি না, অর্থাৎ একটা মানুষের ভেতরের গঠন কেমন সেই বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাচ্ছি না। সেমভাবে হচ্ছে মৌলর, একটা মৌল আমরা বাহ্যিক বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি, মৌলটার স্বাদ কেমন, মৌলটার আকার কেমন, মৌলটি কোন অবস্থা থাকে, মৌলটির স্ফুটনাঙ্ক কত, গলনাঙ্ক কত, এগুলো হচ্ছে মৌলটির ভৌত ধর্ম। কিন্তু রাসায়নিক ধর্ম কোনগুলো? যে মৌলটি কোন মৌলের সাথে বিক্রিয়া করবে, কেন করবে, কিভাবে, বা মৌলটা অন্য মৌলের সাথে বিক্রিয়া করার প্রকৃতি কেমন, তো এই ধর্মগুলো আমরা দেখতে পাচ্ছি না বাইরে থেকে, বা কীভাবে সেই মৌলটার সাথে বিক্রিয়া করছে। তো এই জিনিসগুলো হচ্ছে রাসায়নিক ধর্ম। আশা করি বুঝতে পেরেছো। তো এখানে নেক্সট টপিক ওইটাই দেওয়া আছে যে পদার্থের ভৌত ধর্ম কাকে বলে। তো বললাম যে জিনিসগুলো আমরা বাইরে থেকে দেখে বুঝতে পারি, আর রাসায়নিক ধর্ম বললে যেগুলো আমরা বুঝতে পারি না। এরপরে লাস্ট তোমাদের প্রশ্ন যেটা আছে, যে ধরো হিরে গ্রাফাইটের চেয়ে সস্তা হয়ে গেছে, তাহলে কি তুমি ব্যাটারির তড়িৎদ্বার তৈরি করতে গ্রাফাইটের বদলে হিরে ব্যবহার করবে? তোমার উত্তরের সবাইকে যুক্তি দাও। তো হিরে যদি গ্রাফাইটের থেকে সস্তাও হয়ে যায়, কিন্তু হিরেকে আমরা তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করতে পারবো না, কারণ হচ্ছে হিরে হচ্ছে তড়িতের সুপরিবাহী নয়, কুপরিবাহী, যেটা আমরা প্রথম থেকেই পড়ে আসছি। তো যেহেতু ব্যাটারির জন্য আমাদের তড়িতের সুপরিবাহী হওয়া প্রয়োজন, কিন্তু হিরে নয়, তাই আমরা হিরে যদি গ্রাফাইটের চেয়ে সস্তাও হয়ে যায় তাহলে আমরা সেটাকে ব্যবহার করব না। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তো এই পর্যন্তই ছিল। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখো, এরকম আরও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। ধন্যবাদ।